আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের জন্য বিশাল সুখবর। যারা সায়েন্স থেকে এইবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা কিন্তু তোমার চিন্তা ভাইয়া আমি কিভাবে রসায়নে পাস করব। অর্থাৎ শুধুমাত্র পাস নিয়ে যাদের এই মুহূর্তে টেনশন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। শেষ মুহূর্তে জাস্ট এই কয়েকটা দিন একটু ভালো মতো পড়লেই তুমি রসায়ন সাবজেক্টে ফেল কখনোই করবে না। আমি বলবো রসায়ন সাবজেক্টে ফেল করাটাই কঠিন। কিভাবে ফেল করা কঠিন জাস্ট একটু দেখো। তোমরা যারা 9-10 2 বছর ভালো মতো পড়োনি, অর্থাৎ 9-10 হয়তো প্রাইভেট পড়েছো ঠিকই বা স্কুলে ক্লাস করেছো ঠিকই, কিন্তু তুমি আসলে পড়াগুলোকে কখনো গুরুত্বই দাওনি। এখন এসে তোমার প্রিপারেশন খুবই বাজে অবস্থা। তোমার দেখা যাচ্ছে যে তুমি ফেল নিয়ে অনেক বেশি চিন্তিত যে আমি কিভাবে পাস করব, এটা আসলে তোমার মাথায় আসতেছে না। তো তাদের জন্যই মূলত আজকের এই সাজেশনটি। তোমরা যারা পাস করতে চাও শুধুমাত্র এবং পাশের সঙ্গে মোটামুটি একটা রেজাল্ট করতে চাও, তোমরা জানো যে সায়েন্স থেকে পাস করলে কিন্তু অনায়াসেই A- মতো রেজাল্ট পাওয়া যায়। এই জন্য পাস করা মানেই কিন্তু A- রেজাল্ট পাওয়া যাবে। তো দেখো কিভাবে পাস করবে, তার জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বা। তো ভাইয়া তুমি জানো যে রসায়নে সর্বমোট অধ্যায় আছে হচ্ছে 12টি, সেখান থেকে সর্বমোট সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে 8টি এবং তোমাকে লিখতে হবে মোটে 5টি। তাহলে বুঝতেই পারতেছো যে এই 5টা সৃজনশীলের জন্য 12টি অধ্যায় পড়ার কোনো দরকার নাই। এবং তোমার যেহেতু শুধুমাত্র পাস দরকার, তার মানে তোমার টার্গেট কিন্তু এই 5টাও না, তোমার টার্গেট কি 2টা বা 3টা সৃজনশীল প্রশ্ন ভালো মতো টাচ করা। তাহলে আমি ধরে নিচ্ছি 2টা বা 3টা, কারণ কি জানো 17 পাইলে পাস। লিখিত অংশে যদি তুমি 17 পাও তাহলেই তুমি পাস করে যাবা। তাহলে 17 পাওয়ার জন্য 2টা সৃজনশীলই তো এনাফ। তবে 2টা যদি করে আসো অনেক ক্ষেত্রে একটু রিস্কে পড়তে হয়, এজন্য আমি ধরে নিচ্ছি 3টা সৃজনশীল। তো 3টা সৃজনশীল প্রশ্ন তুমি যদি লিখতে পারো তাহলে তুমি পাস করতে পারবা। আর এমসিকিউ অংশের জন্য আমি একটু পরে বলতেছি ভিডিওর শেষ অংশে গিয়ে। তাহলে তুমি যদি পাস করতে চাও কোনগুলো পড়বা, দেখো তোমাকে প্রথমত পড়তে হবে 3 নম্বর অধ্যায়টা। 3 নম্বর অধ্যায়টা তুমি একটু ভালো মতো পড়বা। 3 নম্বর অধ্যায় থেকে কোনগুলো পড়বা আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি। 3 নম্বর অধ্যায় থেকে তুমি অ্যাট ফার্স্ট আগে পড়বা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এই 2টা পরমাণু মডেল ভালো মতো একদম দরকার হলে তুমি এই মুহূর্তে একদম মুখস্থ করে ফেলো যদি নাও বসে থাকো। আর তারপরও যদি মনে হয় যে ভাইয়া আমি একটু বোঝার দরকার, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল নিয়ে একদম ডিটেইলসে আলোচনা করা আছে। জাস্ট একবার ভিডিওগুলো দেখলেই দেখবা তোমাকে আর মুখস্থও করতে হবে না, তুমি নিজের থেকে লিখতে পারবা। তাহলে তোমাকে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এইটা একটা তোমাকে পড়তে হবে, যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। এরপরে তুমি এখান থেকে পড়বা হলো ইলেকট্রন বিন্যাস। কি ভাইয়া? ইলেকট্রন বিন্যাস। তাহলে তুমি ইলেকট্রন বিন্যাসটা পড়বা এবং ইলেকট্রন বিন্যাস কোনগুলো করবা দেখো আমি তোমাকে বলে দেই। তোমাকে একটু বেশি টার্গেট করতে হবে হচ্ছে পটাশিয়াম, ক্রোমিয়াম, এরপরে হচ্ছে কপার। এই 3টা মৌলের ইলেকট্রন বিন্যাসে একটু বেশি গুরুত্ব দাও। এই 3টা মৌলের ইলেকট্রন বিন্যাসে একটু বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা জানো যে ক্রোমিয়াম এবং কপার এই 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস মূলত স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। তাহলে এই 2টা ভালো মতো পড়বা। এরপরে পটাশিয়ামকে নিয়ে তো আরো অনেকভাবে প্রশ্ন করা যায়। বলবে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? এই টাইপের অনেক প্রশ্ন এই পর্যন্ত চলে আসছে। সুতরাং তুমি এই 3টা ইলেকট্রন বিন্যাসকে বেশি গুরুত্ব দাও। এরপরেও তো অবশ্যই তুমি ইলেকট্রন বিন্যাস পারো আমি ধরে নিচ্ছি, কারণ 9-10 2 বছর পড়ছো যেহেতু, সুতরাং ইলেকট্রন বিন্যাস যে পারবা এটুকু আমরা ধরেই নিতে পারি, কারণ ইলেকট্রন বিন্যাস প্রথমের দিকেই স্যাররা শিখিয়ে থাকে। তাহলে অবশ্যই তুমি এই 3টাকে বেশি ফোকাস করো। এই 3টা কিন্তু একদম খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমাকে পড়তে হবে হলো এই অধ্যায় থেকে জাস্ট অঙ্ক আসার মতো, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য জাস্ট তোমাদের একটা সূত্র আছে। সূত্রটা যদি ভালো মতো পারো বোঝো তাহলে দেখবা তুমি পেয়ে যাচ্ছ। সেটা হচ্ছে যে A = PM + Qn/100।
যদি এই সূত্রটা দিয়ে একটু জাস্ট অঙ্কগুলো কিভাবে আসছে একটু পারো তাহলে তো হয়ে গেল। তার মানে তোমাকে রাদারফোর্ড পরমাণু মডেল, তারপরে বোর পরমাণু মডেল, তারপরে ইলেকট্রন বিন্যাস আর এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, জাস্ট এই তিনটা টপিক ভালো মতো পড়লে এই অধ্যায়ে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আশাবাদী এই অধ্যায় থেকে তোমার অর্থাৎ এসএসসি 25 সালে তোমার বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন আসবে, হয়তো ফুল নাও আসতে পারে। তার জন্য কি করতে হবে, এর সঙ্গে 4 নম্বর অধ্যায়টা পড়তে হবে। 4 নম্বর অধ্যায়টা হচ্ছে পর্যায় সারণী। এখান থেকে তোমরা কোনগুলো পড়বো ভাইয়া, এখান থেকে তুমি সর্বপ্রথম পড়বে হচ্ছে অবস্থান নির্ণয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, এরপরে তোমাকে পড়তে হবে তোমার হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। তো পর্যায়ভিত্তিক ধর্মগুলোর মধ্যে তুমি আবার বাছাই করে জাস্ট 3টা জিনিস পড়বা, সেটা হচ্ছে পারমাণবিক আকার, আর যেটা আকার সেটাই আসলে মূলত ব্যাসার্ধ, তার মানে আকার ব্যাসার্ধ প্রায় সেম, আকার অবলিক ব্যাসার্ধ, তাহলে এইটা একটা পড়বা। এরপরে তুমি পড়বা হচ্ছে আয়নীকরণ শক্তি, এরপরে তুমি পড়বা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই তিনটা পড়লেই তুমি একটা ইলেকট্রন আসক্তি, এই 3টা জিনিস পড়লেই তুমি কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবা। তাহলে আমি তোমাকে বলতেছি যে তুমি 4 নম্বর অধ্যায় থেকে প্রথমত পড়বা অবস্থান নির্ণয়। এটা হচ্ছে অবস্থান মানে পর্যায় সারণীতে অবস্থান কয় নম্বর গ্রুপে আছে, কয় নম্বর পর্যায়ে আছে। এরপর পর্যায়ভিত্তিক ধর্ম, এর মধ্যে জাস্ট এই 3টা জিনিস পড়বা, পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি। আরও সহজভাবে বলতে গেলে তুমি যদি পারমাণবিক আকার ব্যাসার্ধ বুঝতে পারো তাহলে দেখবা পারমাণবিক আকার ব্যাসার্ধের সঙ্গে এই 2টা উল্টা সম্পর্ক, অর্থাৎ পারমাণবিক আকার ব্যাসার্ধ যেখানে কমবে এই 2টা সেখানে বৃদ্ধি পায়। একদম সহজভাবে জাস্ট একটু পড়ে নিবা। যদি না বুঝে থাকো অবশ্যই আমার ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখে নিতে পারো। এরপরে ভাইয়া আরেকটা অধ্যায় পড়বা, সেটা হচ্ছে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় পড়লে আর কিচ্ছু লাগবে না, একদম শিওর। 5 নম্বর অধ্যায়টা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো বন্ধন অধ্যায় থেকে তুমি কোনগুলো পড়বা, আমি তোমাকে বলবো বন্ধন অধ্যায় থেকে তুমি অ্যাট ফার্স্ট জাস্ট 3টা জিনিস একটু ভালো মতো পড়বা। এক, আয়নিক বন্ধন। তুমি 1 নম্বরে পড়বা কি, আয়নিক বন্ধন পড়বা। এরপরে আয়নিক বন্ধন বলতে আয়নিক বন্ধন থেকেও শুধুমাত্র পড়বা ডায়াগ্রামগুলো। কি পড়বা, শুধুমাত্র ডায়াগ্রামগুলো, যে ডায়াগ্রামগুলো কিভাবে হচ্ছে। তোমাকে বললো সোডিয়াম ক্লোরাইড সরাসরি বলবে না, উদ্দীপক থেকে একটু পেঁচিয়ে প্রশ্ন করবে। উদ্দীপক কিছু একটু তুমি বোর্ড প্রশ্নগুলো দেখবে যে কিভাবে উদ্দীপকগুলো আসতেছে, অর্থাৎ তার জন্য পর্যায় সারণীটা একটু মুখস্থ থাকতে হবে। তো ডায়াগ্রামগুলো কিভাবে অঙ্কন করতে হয় জাস্ট এইটাই হইলেই তোমার হয়ে যাচ্ছে। এরপরে পড়বা হলো সমযোজী বন্ধন। এরপরে তুমি পড়বা হচ্ছে কি, সমযোজী বন্ধন। এরপরে সমযোজী বন্ধনেরও কিন্তু ডায়াগ্রাম পড়বা। তাহলে আয়নিক বন্ধন পড়বা, সমযোজী বন্ধন পড়বা। ধাতব বন্ধন পড়ার দরকার নাই। ধাতব বন্ধন বাদে তুমি আরেকটা জিনিস এখানে পড়বা, সেটা হচ্ছে যে পানিতে দ্রবণীয়তা, পানিতে কিভাবে দ্রবীভূত হয় যে কোনো একটা যৌগ, পানিতে দ্রবণীয়তা, এই যে জিনিসটা তুমি যদি পড়তে পারো তাহলে দেখবা তুমি একদম শিওর থাকো যে এসএসসি 25 পরীক্ষায় তোমাকে পাস নিয়ে টেনশন করতে হবে না। অর্থাৎ সৃজনশীল অংশে তুমি 30 কমন পাওয়া যাবে, একদম 30 নিশ্চিত কমন পেয়ে যাবা। 30-এর মধ্যে তুমি জানো মাত্র 17 পাইলে পাস। তারপরেও যে কেন স্টুডেন্ট ফেল করে আমি বুঝি না। এখন তোমাকে এমসিকিউ অংশে কিভাবে ভালো করতে পারবা জানো, এমসিকিউ এই যে 3টা অধ্যায় যদি পড়ো তুমি ভালো মতো, তাহলে তোমার এমসিকিউ মিনিমাম তোমার হচ্ছে 8 থেকে 10টা এমসিকিউ কমন পাবা। 8 থেকে 10টা মিনিমাম কমন পাবা, একদম শিওর মিনিমাম কমন পাবা। এর সঙ্গে যদি সম্ভব হয় 2 নম্বর অধ্যায়টা পড়ে নেবা যদি সম্ভব হয়, কারণ 2 নম্বর অধ্যায়টা অনেক ইজি। এখানে জাস্ট 2টা টপিক, সেটা হচ্ছে একটা ব্যাপন হার নির্ণয়, আর একটা হচ্ছে তোমার চিত্র আছে, সেটা হচ্ছে যে কঠিন বস্তুকে তাপ দিলে তরল থেকে তাপ দিলে বাষ্প, এই যে চিত্রটা, অর্থাৎ আমি এখানে বলতেছি ডায়াগ্রাম। এই 2টা জিনিস যদি পড়ো তাহলে দেখবা 2 নম্বর অধ্যায় কিছু নাই।
যদি এভাবে 2 নম্বর ধরে সহ করতে পারো তাইলে তো একদম মাশাল্লাহ, তোমাকে ফেল নিয়ে তো একদম টেনশন করতে হবেই না, পাস তো একদম অনায়াসই হয়ে যাবে, বরং মিডিয়াম রেজাল্ট একটা চলে আসবে, অর্থাৎ A- বা A গ্রেড একটা চলে আসবে। তাহলে অবশ্যই এভাবে তুমি যদি এই অধ্যায়গুলো ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ তোমাকে রসায়ন নিয়ে আর ভয় করতে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে সাজেশনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও।